আসসালামু আলাইকুম। যেটা ভিডিওতে বললাম তেমনভাবেই সব কিছু চলবে। আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে, আর বাকি সবগুলা ক্লাস আমরা লাইভেই করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতেছি পরিবেশ রসায়ন। হ্যাঁ, পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন দেখা যাবে, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, আরো উপর থেকে লেখা উচিত, যাই হোক। তো পরিবেশ রসায়নের চ্যাপ্টারের শুরুতেই কিছু আজে বাজে কথাবার্তা লেখা আছে, বায়ুমণ্ডল, গ্রিন হাউস গ্যাস, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। তো আমরা ওইগুলো পড়বো, বাট আগে মেইন পার্টটা শেষ করে নিবো। আর যেহেতু আমি রেকর্ডেড আকারে দিচ্ছি, তার মানে বুঝতেই পারতেছেন আমি একটা ব্যাপক টান দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি আমরা বেশ কিছু দরকারি জিনিস নোট করে নিব। অবশ্যই খাতা খোলেন। অনলাইন ক্লাস মানেই হচ্ছে এই না যে আমি চলে গেছি বা মরে গেছি, সামনে অফলাইনেও আপনারা ধরবো, টেনশন নিয়েন না। তো একটু তাড়াতাড়ি এই জিনিসগুলো লিখবেন, কারণ এই জিনিসগুলো আমার পরিমাণগত রসায়নেও খুব বেশি কাজে দিবে। হ্যাঁ, মাথায় রাখেন জিনিসটা। তো সবার আগে আমরা বিভিন্ন একক সম্পর্কে একটু আইডিয়া নিব, বেসিক জিনিস। হ্যাঁ, বেসিক পার্ট কিন্তু, হ্যাঁ বেসিক পার্ট। তো আমরা বিভিন্ন একক সম্পর্কে আইডিয়া নিব। হ্যাঁ, বিভিন্ন একক, বিভিন্ন একক। তো একটু খেয়াল করেন, আমাদের ফার্স্টে যে এককগুলো মেইনলি লাগবে সেটা হচ্ছে চাপের একক, আয়তনের একক। চাপের একক আর আয়তনের একক, এই জিনিসগুলো লাগবেই। তো আমরা ফার্স্টে চাপের একক দিয়ে পড়াটা স্টার্ট করতেছি। তো চাপের একক, মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় কি, আপনি এখন পর্যন্ত যা যা পড়ছেন তাই তাই চাপের একক হিসেবে আমরা কাজে লাগাবো। যেমন নর্মালি চিন্তা করেন, আপনি ছোটবেলায় কি পড়ছিলেন? আপনি চাপের একক বলতে আমরা কি বুঝতাম যে ভাই বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? অ্যাটমসফেয়ার না? হ্যাঁ, তার মানে বায়ুমণ্ডলীয় চাপ বলতে অ্যাটমসফেরিক প্রেসার, যেটাকে আমরা বলতেছি 1 atm, 1 atm বা এক বায়ুমণ্ডলীয় চাপ। এইটার সাথে আমরা সবার কানেকশন দিব একটু পরে। খেয়াল করেন, আপনি ছোটবেলায় পড়ছিলেন পি সমান সমান এফ বাই এ, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। তার মানে চিন্তা করেন, এফ মানে কি? এফ মানে নিউটন, এ মানে ক্ষেত্রফল মানে কি? মিটার স্কয়ার। দ্যাট মিন্স নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, নিউটন পার মিটার স্কয়ার। এই জিনিসটাকে একটা শুদ্ধ বাংলায় রাখা হইতো, এটাকে বলা হইতো হচ্ছে পেস্কেল। এটাকে বলা হইতো কি? এটাকে বলা হইতো পেস্কেল, পি এ, রাইট? আচ্ছা, তার মানে পেস্কেল একটা চাপের একক, পেস্কেল একটা চাপের একক। ফাইন, আচ্ছা ঠিক আছে। আবার আপনি এই জিনিসটা পড়ছিলেন, ওই যে কি বলো এটাকে, যে আমিও ভুলে গেছি, যে আপনি টরিসেলির পরীক্ষা পড়ছিলেন, রাইট? টরিসেলির পরীক্ষা পড়ছিলেন, টরিসেলি, টরিসেলির পরীক্ষা পড়ছিলেন। তো টরিসেলির যে পরীক্ষা ছিল, ওইখানে আমরা পারদ চাপ কথাটা শুনছিলাম, রাইট? পারদ চাপ, পারদ চাপ, যেটাকে আমরা বলছি মিলিমিটার মার্কারি। পারদ চাপ মানে কি? মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। শেষ, পারদ চাপ মানে মিলিমিটার মার্কারি, এরকম পড়ছিলাম। এন্ড মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই উনার নামেই আরেকটা একক আছে, ওইটার আমরা টরিসেলি। এখান থেকে আসছে হচ্ছে টর, এখান থেকে আসছে কি? টর। তার মানে টরও একটা কিসের একক? চাপের একক। ইভেন এই যে নিউটন পার মিটার স্কেলকে পেস্কেল কেন বলা হয়? কারণ এই সূত্রটা কার ছিল? পেস্কেলের পরীক্ষার থেকে ছিল, রাইট? বিভিন্ন দিকে হচ্ছে চাপ দেওয়া হইতো, রাইট? তার মানে এটা কি? পেস্কেলের থেকে আসছে, যার জন্য হচ্ছে এই এককটার নাম হচ্ছে পেস্কেল, পিএ। আচ্ছা, আর এটা টরিসেলি থেকে আসছে, তাই এই এককটার নাম হচ্ছে টর। তারপর টর একটা একক, মিলিমিটার মার্কারি একটা একক। এন্ড যেহেতু দুইটা সেম জিনিস, তার মানে আপনার মাথায় রাখতে হবে যে এক টর সমান সমান 1 মিলিমিটার মার্কারি, এক টর সমান সমান 1 মিলিমিটার মার্কারি। যেহেতু দুইটা সেম কনসেপ্ট, হ্যাঁ যেহেতু দুইটা সেম কনসেপ্ট, তাই এক টর মানে 1 মিলিমিটার মার্কারি, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আসেন, তার মানে আমি 1 atm সমান সমান লিখতে পারি 760, 760 মিলিমিটার মার্কারি। আবার আরেকটা জিনিস লিখতে পারি 760 টন, 760 টন, 760 টন। তার মানে এটা একটি হিসাব গেল। আচ্ছা, পেস্কেলের জন্য আমরা কি লিখতে পারি ভাই? 1 অ্যাটমসফিয়ার সমান সমান কি লিখতে পারি? আবার 1 অ্যাটমসফিয়ার সমান সমান আরেকবার একটু লিখি। হ্যাঁ, 1 অ্যাটমসফিয়ার সমান সমান আমরা লিখতে পারি, আমরা জিনিসটাকে একটু কনভার্ট করব, যেহেতু আমরা দিন শেষে এগুলোকে ম্যাথে ইউজ করব, তার মানে ম্যাথের ভাষাতে আমাদের ইউজ করা উচিত। তাই এখন থেকে ম্যাথের ভাষা অনুযায়ী কাজ করব। হ্যাঁ, তো আমরা ডিরেক্টলি পেস্কেলে না নিয়ে ডিরেক্টলি এরকম লিখে ফেলি 101.325 কিলো পেস্কেল। হ্যাঁ, কারণ আপনি যখন ম্যাথ করবেন তখন জিনিসটা কিলো পেস্কেলে দেওয়া থাকবে ম্যাক্সিমাম টাইমে, ম্যাক্সিমাম টাইমে কিলো পেস্কেলে দেওয়া থাকবে। তো আমরা এখন থেকেই
কিলো পে স্কেল ব্যাপারটা শিখে রাখি, তাহলে আর পে স্কেল দিতে হবে না। হ্যাঁ, পে স্কেল আর শিখতে হবে না। তো 1 অ্যাটমসফিয়ার সমান সমান কি 101.300 কিলো পে স্কেল, 325 কিলো পে স্কেল। ফাইন। এবার আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে বোঝার বিষয়, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, আমার খেয়াল নাই আমি কোন চ্যাপ্টার ইয়েতে পড়ছিলাম, মানে ক্লাস 5-এ থাকতে, আমি যদি খুব ভুল না করি ক্লাস 5-এ থাকতে আমরা পড়ছিলাম ব্যারোমিটার। চাপ মাপক যন্ত্রকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে কি ব্যারোমিটার। হ্যাঁ, ব্যারোমিটার। এন্ড একটু খেয়াল করে দেখবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, ব্যারোমিটার হচ্ছে চাপ মাপক যন্ত্র, ব্যারোমিটার। ব্যারোমিটার, এই ব্যারোমিটার থেকে আরেকটা একক আসে, ওটাকে আমরা বলি বার। ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি বার। তার মানে 12 কিসের একক? 12 হচ্ছে চাপের একক। এইটা অ্যাডমিশনে আসে, মানে এইগুলো হচ্ছে একাডেমিক। এই যে দেখেন, এই যে টর, টর অ্যাডমিশনের একক, টর কিন্তু অ্যাডমিশনের একক। হ্যাঁ, ওরা আপনারে এত ইজিলি কোনো জিনিস ধরতে দিবে না। তার মানে আপনার বুঝতে হবে টর মানে কি আসলে। আপনার ম্যাথ কিন্তু করতে হবে এটিএম এ নিয়ে, আমরা ম্যাথের ফর্মুলাগুলো একটু পরে দেখব। কারণ একটা মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্টের ম্যাক্সিমাম জিনিসই আমাদের ফিজিক্সের, ফিজিক্স ফার্স্ট ওয়ারের চ্যাপ্টার 10 মানে আদর্শ গ্যাস ও গতিবিদ্যার একদম একদম পুরোপুরি রিলেটেড জিনিস, ইভেন থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যারও জিনিস। তো এই চ্যাপ্টারটা আসলে মেইনলি ফিজিক্যাল কেমিস্ট্রি আন্ডারে পড়ে। আপনারা যখন বড় হয়ে পড়াশোনা করবেন, যে যেখানেই পড়েন এই টপিকগুলো পড়তেই হয়। হ্যাঁ, তো ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে এই জিনিসগুলো পড়বে। তো মানে ফিজিক্সও আছে এখানে, কেমিস্ট্রিও আছে, তার মানে কথাগুলো মোটামুটি সেম থাকবে, তাই খুব বেশি সমস্যা হবে না। তো আমরা এইখানে বারের এককটা একটু বলে দিই। বার মানে কি? বার মানে হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই, 1 এটিএম মানে 101 325, এই জায়গাটাতে দশমিক। হ্যাঁ, এই জায়গাটাতে দশমিক, বার, এটা হচ্ছে বার। এটা কিন্তু আমার অ্যাডমিশনে লাগবে, খেয়াল করেন। আমার কোনো ঠেকা পড়ে নাই টর বা বার আপনাকে শেখানো। টর আর বার শেখানোর মূল রিজনটাই হচ্ছে অ্যাডমিশন, আমাদের মূল ফোকাসটাই হচ্ছে অ্যাডমিশন। হ্যাঁ, এইচএসসি তে সবাই ঘাড় ঘোরায় A+ পাওয়া যায়, বাট আমার লাগবে একটা ভালো ভার্সিটি। এখান থেকে পড়ে যদি আপনি ঢাকা ভার্সিটি কনফার্ম না করতে পারেন, এখান থেকে পড়ে যদি বুয়েট কনফার্ম না করতে পারেন, সরি টু সে আপনার আমার কাছে পড়ার কোনো যোগ্যতা নাই, বা আপনাকে পড়ানোর কোনো যোগ্যতা আমার নাই। তো অ্যাডমিশনটাকে মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। হ্যাঁ, তার মানে চিন্তা করেন টর বা আরেকটা একক আমি একটু বলে দিই। এইটা নর্মালি আপনারা একমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলোতে দেখবেন, এ বাদে দেখবেন না, যেহেতু পড়াগুলো সব একসাথে, তাই আমি একসাথে পড়াইতেই ভালোবাসি। তো হচ্ছে গিয়ে একসাথে পড়ে ফেলেন। আরেকটা একক হচ্ছে পিএসআই বা পার স্কোয়ার ইঞ্চ, পার স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস একটু শিখে রাখেন, 1 অ্যাটমসফিয়ার সমান সমান হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল হচ্ছে 15 পিএসআই বা পার স্কোয়ার ইঞ্চ। ইঞ্চি আর কি, যে আমরা যেটা ইঞ্চি বলি না, ওটারই কিন্তু ইংলিশে বলে ইঞ্চ, INCH, রাইট? পার স্কোয়ার ইঞ্চ, এটারে বলা হয় হচ্ছে কি আমাদের আরেকটা একক। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মোটামুটি কি পাইলাম? আমরা পাইলাম 1 অ্যাটমসফিয়ার থেকে আমরা বিভিন্ন জিনিস পাইলাম। একটা ছোট্ট জিনিস বলে ফেলি, এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে একদম, মানে যেহেতু একাডেমিকে আছেন আপনারা, এইচএসসি পাস করতে হবে, তার মানে এই জিনিসটা আমার লাগবেই। সেটা হচ্ছে কোনো কথা নাই, ওরা আমাকে মিলিমিটার মার্কারি দিয়ে দেবে। খেয়াল করেন জাস্ট একটা কথা, এই একবারে এটা মাথায় ঢুকাই নেন, আমাদের ম্যাথ করতে গেলে সবচেয়ে বেশি ইউজ করতে হবে এই জিনিসটা কি। হ্যাঁ, মিলিমিটার মার্কারি দিয়ে দিবে, মিলিমিটার মার্কারি দিয়ে দিবে। আপনাকে ম্যাথ করতে হবে কিসে নিয়ে? এটিএম এ নিয়ে করতে হবে। তাই আপনি কি করবেন? মিলিমিটার মার্কারি দিয়ে দিবে, আপনি 760 দিয়ে ভাগ করে দিবেন। 760 দিয়ে ভাগ করে কিসে নিয়ে যাবেন? এটিএম এ নিয়ে যাবেন। ফাইন। আবার ঠিক আছে এইসব। আবার হ্যাঁ, দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাবে, আই গেস। আচ্ছা, আমি একটু তাও একটু নিচে নামাই দিই। হ্যাঁ, একটা মিনিট, এইগুলো ট্রাইপডের হিসাব তো আমার বোন এগুলো ভালো পারে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এইটা একটা পার্ট থাকবে, আর ওরা কিলো পে স্কেল দিয়ে দিবে। মনে করেন বললো হচ্ছে গিয়ে 325 কিলো পে স্কেল, 325 কিলো বলতে মনে করেন 1000 কিলো পে স্কেল ওরা বলে দিল। তার মানে কি আমার ওই কিলো পে স্কেলটাকে 101.325 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো এটিএম। এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এটিএম। ফাইন, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এটিএম। শেষ। তার মানে এই দুইটা পার্ট আমার খুব বেশি বেশি কাজে লাগবে ম্যাথগুলো করার জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই টোটাল পার্টটা আমাকে হেল্প করবে, বুঝছেন? এই টোটাল পার্টটা আমাকে হেল্প করবে হচ্ছে ম্যাথ করতে, একাডেমিক ম্যাথগুলো করতে। হ্যাঁ, একাডেমিক ম্যাথগুলো করতে। ফাইন। এবার আসেন আমরা আয়তনের একক নিয়ে কথা বলি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি যেই ভুলগুলো করে থাকেন পরীক্ষার খাতায় একমাত্র এককে, আপনি সব পারেন, আপনি একক পারেন না, এটি হচ্ছে সমস্যা, বাট পারতে হবে। হ্যাঁ, তো এবার আসেন আয়তন। আয়তনেও আমরা বেশ কিছু ভুলভাল কথা বলে থাকি, ওইগুলা বললে চলবে না। খেয়াল করেন,
আপনাকে মাথায় রাখতে হবে, যেমন নর্মালি চিন্তা করেন আমরা কি করি, আমরা একটু বেসিকটা করি, হ্যাঁ। যেমন 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, রাইট? 100 সেন্টিমিটার আমরা এটা জানি, রাইট? আচ্ছা, তার মানে খেয়াল করেন 1 মিটার স্কয়ার সমান সমান কি 10 স্কয়ার মিটার সেন্টিমিটার স্কয়ার, এরকম একদমই না। খেয়াল করেন 1 মিটার স্কয়ার মানে আপনি হোল স্কয়ার করছেন বাবা, আপনি হোল স্কয়ার করছেন, এটা আপনার বুঝতে হবে, হ্যাঁ। এই জায়গাতে আমরা অনেকে ভুল করি। তার মানে 1 মিটার স্কয়ার, 1 স্কয়ার মানে কিন্তু 1, এই জন্যই ভেজালটা লাগে। 1 মিটার স্কয়ার সমান সমান কি হবে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা ফাইন, তাহলে 1 মিটার স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তার মানে 1 মিটার কিউব কি হবে, যেহেতু আমরা আয়তন পড়তেছি, রাইট? আমি এই জিনিসটা দেখাইলাম কেন, কারণ অনেকে মিটার স্কয়ার দিলে সেন্টিমিটার স্কয়ার বলে, বাট এই জায়গায় কাজটা করে না। তাহলে আমাদের কি লাগবে, মিটার কিউব লাগবে, রাইট? আসুন আমরা কিউবটা করি। তাহলে কি হবে দেখেন, আমরা এখান থেকে বলতে পারি যে 1 মিটার কিউব সমান সমান 10 টু দি পাওয়ার স্কয়ার সেন্টিমিটার এইটার কিউব। তাহলে এটাতে কি হবে 1 মিটার কিউব সমান সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এই কথাটা আমার খুব জরুরি। আচ্ছা আবার 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 খেয়াল করেন, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার, ডেসিমিটার, হ্যাঁ ডেসিমিটার। তাহলে কি হবে 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, আর 1 মিটার কিউব সমান সমান কি 10 কিউব ডেসিমিটার কিউব। ফাইন, তাহলে আমি একটা কথা ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা একটা কথা বলতে পারি যে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব। তাহলে আমি বলতে পারি 1 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 নিচে চলে আসবে, তার মানে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব, সরি ভুল বলছি, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আমি আগে ডেসিমিটারটা হিসাব করছি, হ্যাঁ 1 ডেসিমিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 3 টা কি নিচে নেমে যাবে। রাইট, একটু খেয়াল করেন এই সম্পর্কটা খুব জরুরি সম্পর্ক, কারণ বই পুস্তকে বা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে, হ্যাঁ ওরা নর্মালি এই ভাষাগুলো ইউজ করে থাকে, বাট আমরা যারা বাঙালি আছি বাঙালিরা এই ভাষাতে অভ্যস্ত না, বাঙালিরা কেজিতে অভ্যস্ত, বাঙালিরা লিটারে অভ্যস্ত। আচ্ছা, তো আমরা কি করব, মাথায় রাখবো যে ভাইয়া সেন্টিমিটার কিউব যেই কথা, সিসি বা কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার একই কথা, বা মিলিলিটার একই কথা, মিলিলিটার একই কথা, শেষ। আচ্ছা ফাইন, আবার ভাইয়া ডেসিমিটার কিউব যেই কথা, ভাই লিটার একই কথা, এটা আমার মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় না রাখতে পারেন পড়াশোনা করার দরকার নেই। এই দুইটা জিনিস একদম পুরো ফিক্স থাকতে হবে মাথায়। তার মানে খেয়াল করেন, আপনি একটু তো জানেন যে 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, দেখেন তো মিলে কিনা। আমি বলছিলাম 1 ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব মানে কি লিটার না, তার মানে 1 লিটার। 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার, সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার। তার মানে 1 লিটার সমান সমান 10 টু দি পাওয়ার 3 মিলিলিটার, শেষ। দেখেন তো আমাদের সম্পর্ক মিলছে কিনা, আমরা তো এটা প্রুফ করছি, রাইট? দেন অটোমেটিক মিলে যাবে, হ্যাঁ। তার মানে আমার এই কথাগুলো লাগবে, ওরা মিলিলিটারে দিয়ে দিবে, আমাকে কিসে নিয়ে কনভার্ট করতে হবে বা কিসে নিয়ে ম্যাথ করতে হবে, অবশ্যই লিটারে নিয়ে ম্যাথ করতে হবে, মাথায় রাখতে হবে, হ্যাঁ লিটারে নিয়ে ম্যাথ করতে হবে। তার মানে কি 1000 দিয়ে ভাগ করে ফেলবেন। আচ্ছা, এই জিনিসটা অনেকে বুঝে না, আমি আপনার একটা ছোট্ট জিনিস বুঝাই। বড় একক মান কিন্তু ছোট থাকে, দেখেন 1 মিটার 100 সেন্টিমিটার সবাই পারে, ইনার জিনিসটা বুঝে না। সেন্টিমিটার আগে কত আছে 100, মিটার আগে কত আছে 1, মানে ছোট সংখ্যা কোনটা 1 না নাকি 100? 1। তাহলে ছোট সংখ্যাটা থাকে বড় এককে আর বড় সংখ্যাটা থাকে ছোট এককে। তার মানে ছোট, খেয়াল করেন, তার মানে বড় এককে যাইতে গেলে ছোট মান লাগে, বড় এককে যাইতে গেলে কি লাগবে ছোট মান লাগবে, ছোট মান বানাই কেমনে ভাগ করে। তার মানে মাথায় রাখবেন বড় এককে যাইতে গেলে, বড় এককে যাইতে গেলে ভাগ করতে হয়, মান ছোট বানাইতে হয়, ভাগ করতে হয়, শেষ আমার কথা, এখানেই শেষ। আচ্ছা, তাহলে এখানে গেল হচ্ছে কি আমাদের প্রেসার আর আয়তন, আমরা মোটামুটি এগুলো নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু খুব দরকারি টপিক, এইগুলা হচ্ছে বেসিক, এগুলোর বেসিক বলে ভাই, হ্যাঁ এগুলোর বেসিক বলে, মাথায় রাখবেন। এগুলো ছাড়া আমি সামনের দিকে আগাইতে পারবো না। এটা স্ক্রিনশট তুলে রাখেন এখান থেকে, হ্যাঁ একটা স্ক্রিনশট তুলে রাখেন। ফাইন, এবার একটু খেয়াল করেন, এবার একটু দেখেন এরপরে যে পার্টটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কনফিউশনের জায়গা কেমিস্ট্রিতে আর ফিজিক্সে। আর অবশ্যই কোশ্চেন দেখলে আমরা যেই কাজটা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে ভাইয়া এসটিপি, এসএটিপি, আচ্ছা আগে এনটিপি দিয়ে দিই, হ্যাঁ এনটিপি আর এসএটিপি,
এই তিনটার মানগুলো আমরা ভুলে যাই, এই তিনটার মানগুলো ভুলে যাই, এই তিনটার মান ভুললে চলবে না, এই তিনটার মান ভুললে চলবে না। হ্যাঁ, একদম ক্লিয়ার ভাবে শুনেন, এইগুলা ছাড়া পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন একদম অচল। এগুলা ছাড়া পরিবেশ রসায়ন, কি বলছি, এগুলা ছাড়া পরিবেশ, এগুলা ছাড়া পরিমাণ, এইগুলা চলবে না। হ্যাঁ, পরিবেশ আর পরিমাণ এগুলা কি করবে না, চলবে না। এগুলা থাকতে হবে, এগুলা মাথায় থাকতে হবে, না হলে আপনার লাভ নাই। হ্যাঁ, মাথায় রেখেন, হ্যাঁ মাথায় রেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যে জিনিসটা বলি নরমালি, হ্যাঁ, এসটিপিতে প্রেসার মানে কত, এসটিপিতে প্রেসার মানে 1 অ্যাটমসফিয়ার, কত, 1 অ্যাটমসফিয়ার, সরি 1 এটিএম, 1 অ্যাটমসফিয়ার। তার মানে 1 অ্যাটমসফিয়ার মানে কি, অনেকগুলো কথা না, হ্যাঁ অনেকগুলো কথা। এনটিপিতে, এনটিপিতে কত, এনটিপিতেও প্রেসার মানে কত, 1 অ্যাটমসফিয়ার, কত, 1 অ্যাটমসফিয়ার, মানে এখানেও কথাগুলো কিন্তু সেম। ফাইন। অ্যাসিটিপিতে প্রেসার মানে কিন্তু আর 1 অ্যাটমসফিয়ার না, এটা হচ্ছে গিয়ে 100 কিলোপ্যাসকেল, 100 কিলোপ্যাসকেল, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনারা যদি বলি ভাই এনটিপিতে চাপ সমান কত কিলোপ্যাসকেল, আপনি কি বলবেন 101.325, কারণ 1 এটিএম মানে কি 101.325, তার মানে 101.325। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই মানটা কাছাকাছি, হ্যাঁ মান কাছাকাছি, আমিও মানি। এই মান কাছাকাছি এইটা নিয়ে আমি কই কাজ করি, ভার্সিটি অ্যাডমিশনে যখন আমার কাটাকাটি করতে হয় তখন আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হয় যে ভাই 101.325 আর 100 খুব কাছাকাছি মান, কাটাকাটির স্বার্থে 101.325 100 ধরে কাটাকাটি করি। হ্যাঁ, শুধুমাত্র ওই জায়গাতে, অন্য কোনো জায়গাতে না। একাডেমিক ম্যাথ করতে গেলে, সিকিউর ম্যাথ করতে গেলে এভাবে করতে পারবেন না, আপনার হাতে এই ক্ষমতা নাই। আপনি কাটাকাটি করার সময় হিসাবের সুবিধার জন্য বা একটা এমসিকিউর অপশন মিলানোর জন্য আপনি এই কাজগুলো করতে পারেন, আমরাই শিখাই দিই অ্যাডমিশনের টাইমে। বাট নর্মালি আমরা যখন একাডেমিক পড়াশোনা করাই তখন এই জিনিসগুলো কিন্তু শিখাই না, এই জিনিসগুলো করা যাবে না, ভুলেও করা যাবে না। ফাইন। আর এটা কি, এটা হচ্ছে 101.325 কিলোপ্যাসকেল। এবার আসেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এরপরে আমাদের যে কাজটা, আমাদের কাজটা সবচেয়ে বেশি ভেজাল লাগে যে জায়গাতে, টেম্পারেচার। সবচেয়ে বেশি ভেজাল লাগে টেম্পারেচারে। আমরা এক একজন এক একটা বলি, ফিজিক্সের সাথে মাঝে মাঝে কেমিস্ট্রি মিলে, কেমিস্ট্রি মিলে না, যাই হোক আমরা মোটামুটি অ্যাকুরেট কথাটা বলার চেষ্টা করি, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। খেয়াল করেন, এটা হচ্ছে 0°C, মানে কি 273 কেলভিন। ম্যাথ কিন্তু ক্যালভিনে নিয়ে করতে হবে, ম্যাথ ক্যালভিনে নিয়ে করতে হবে, এতে কারো কোনো ডাউট নাই। টেম্পারেচারটা কত সেটাতে অনেকের ডাউট থাকে। আচ্ছা, এনটিপিতে, এনটিপিতে টেম্পারেচার আমরা বলি হচ্ছে গিয়ে 20°C বা 293 কেলভিন, 293 কেলভিন। অনেকে মাঝে মাঝে বলে ভাই এটা আর এটা সেম, বা চাপের ক্ষেত্রে সেম, এই জায়গায় সেম দিয়ে না। আর এসিটিপিতে টেম্পারেচার মানে হচ্ছে রুম টেম্পারেচার বা 25°C, মানে 298 কেলভিন। শেষ। আমি মনে হয় বুঝাইতে পারছি, হ্যাঁ মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, আর আয়তন, আয়তন আসলে ভেজাল। হ্যাঁ, আয়তন আসলে ভেজাল, আয়তনের জন্য আসলে ভেজাল। আয়তন এটা মানে সবাই জানে 22.4 লিটার বা ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব কথাটার সাথে অভ্যস্ত হয়েন, বাট পইরেন লিটার, পইরেন লিটার। মানে আপনারা যখন বলছে একটা কোশ্চেনে, যখন আপনার ডেসিমিটার কিউব কথাটা দিছে, আপনি তখন লিটার কথাটা পইরেন, আপনি তখন লিটার কথাটা পইরেন আপনার সুবিধার জন্য, আপনার বোঝার সুবিধার জন্য। বাট ডেসিমিটার কিউব কথাটা যে আপনার শুনতে হবে বা ওরা কোশ্চেনে দিয়ে দিবে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, মাথায় রেখেন। সেন্টিমিটার কিউব ওরা যে বলবে, ওরা যে কোশ্চেনে দিয়ে দিবে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, না হলে হবে না। আচ্ছা, আর এইখানে আয়তন কত, এইখানে আয়তন হচ্ছে কি মোটামুটি 24.04 লিটার, 24.04 লিটার। আর এইখানের জন্য আয়তন, এটা খুব ফেমাস, এটা খুবই ফেমাস, 24.789 লিটার বা 24.8 বলি আমরা ডিরেক্টলি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ একটু মাথায় রাখতে হবে, এটা খুব ফেমাস জিনিস, এটা খুব ফেমাস। অ্যাসিডিপিতে কনভার্ট করে ম্যাথ করতে হয়, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখবো এখানে। তো যদি যেহেতু আপনার হচ্ছে গিয়ে অফলাইন ব্যাচ, আসলে অফলাইনে পড়াইতে পারতেছি না, না হলে অনেক ম্যাথ করাইতে পারতাম, ইনস্ট্যান্ট ক্লাসে বসায় করাইতে পারতাম। বাট ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনলাইনে চেষ্টা করব যে অফলাইনের ফ্লেভারটাকে দেওয়ার। আই হোপ, দেখা যাক কি হয়। তো হচ্ছে এই এই পার্টটার একটা স্ক্রিনশট তুলে রাখেন, এই পার্টটা কিন্তু আমার অনেক বেশি লাগবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি লাগবে। ফাইন, আমি কিন্তু গুছাই দিচ্ছি, হ্যাঁ আমি গুছাই দিচ্ছি চ্যাপ্টারটা। তারপরে হচ্ছে কি আমরা আস্তে ধীরে থিওরি পড়ে পড়ে একটা একটা থিওরি পড়বো, একটা একটা ম্যাথ করবো। হ্যাঁ, এরকম হবে, এরকম হবে, একটা একটা না অনেকগুলাই ম্যাথ করবো। হ্যাঁ, ফাইন। তাহলে আসেন,
আমাদের যেটা বলার কথা এর একটু মাথায় রেখেন, হ্যাঁ এর একটু মাথায় রেখেন, না হলে হচ্ছে গিয়ে লাভ নেই। আচ্ছা, আরেকটা জিনিস, একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল যে লাস্ট কি বলে এটাকে, কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হ্যাঁ আমার আশেপাশে কিছু নাই, আচ্ছা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ভিডিও ভাইরাল এটা হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রিতে কোনো একটা ক্লাস। তো এটা আসলে মোটিভেশনাল টাইপের, একটা মোটিভেশনাল ভিডিও, যে হচ্ছে ভাই একটা টিচার প্রফেসর, উনি একটা গ্লাস ধরে রাখছে, গ্লাস ধরে স্টুডেন্টদের জিজ্ঞাসা, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, তো গ্লাস ধরে জিজ্ঞাসা করতেছে যে বলো তো এটার ওজন কত। তো হচ্ছে গিয়ে এক একজন স্টুডেন্ট এক একটা বলতেছে। তো দেন আসলে বললো যে এইটার ওজন কিছুই না, এটার ওজন আসলে ডিপেন্ডস অন যে তুমি কতক্ষণ এটাকে ধরে রাখছো। উনি এটাকে কিসের সাথে কম্পেয়ার করছে, উনি আসলে বলছে যে স্ট্রেস বা ডিপ্রেশন এটা হচ্ছে অনেকটা এরকম, যে তুমি যদি 1 মিনিট বা 2 মিনিট ধরে রাখো সমস্যা নাই, পরে ঠিক আছে, বাট এটাকে যদি ঘন্টার পর ঘন্টা ধরে রাখো, তুমি যেমন এই যে আমি যদি পানিটাকে 1 গ্লাস পানিকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখি, তার মানে কি আমি প্যারালাইজড হয়ে যাব, আমার হাতটা চলবে না, অবশ্যই হয়ে যাবে। তো এটাই বললো যে হচ্ছে মানে গল্পের মোরালটা হচ্ছে গিয়ে যে তুমি যদি এরকম ভাবে স্ট্রেস বা ডিপ্রেশন বা ফেলিওর এইগুলাকে তুমি যদি হচ্ছে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন নিজের মধ্যে ধারণ করে রাখো, ধরে রাখো, তুমি মেন্টালি প্যারালাইজড হয়ে যাবে। এইরকম একটা ভাষা ছিল। কথা হচ্ছে এই ভিডিওতে কেন বলতেছি, এই ক্লাসে কেন বলতেছি, কথা হচ্ছে ওই যে যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতেছিল বলো তো এইটার কেজি কত, সরি এটার ওজন কত, তখন মানে ভর জিজ্ঞাসা করছে, ওজন বলতে কিন্তু এখানে ভর বোঝানো হচ্ছে, হ্যাঁ আপনারা কেউ ভুলেও ফিজিক্সে চলে যান না, অভিকর্ষ ত্বরণের এখানে কোনো কাজ নাই। তো যখনই বলছে গ্লাস বলো তো এখানে কতটুক পানি আছে, মানে পরিমাণ চাইছে, হ্যাঁ পরিমাণ চাইছে, অ্যামাউন্ট চাইছে, তখন স্টুডেন্টরা বলতেছিল ভিডিওতে তো আসলে ওইরকম ভাবে বোঝানো হয় নাই, বাট সাবটাইটেল দেওয়া ছিল, এখান থেকে স্টুডেন্টরা কোশ্চেন করছে। কেউ বলছে হচ্ছে গিয়ে ভাই, কেউ বলছে হাফ, কেউ বলছে হাফ ওজেড, কেউ বলছে হচ্ছে ভাইয়া আপনার কি বলে হাফ ওজেড বেশি বলে ফেলছি, হ্যাঁ ওজেড বেশি বলে ফেলছি, কেউ বলছে 1/0.1, কেউ বলছে 0.3, ওজেড বলছে, হ্যাঁ ওজেড বলছে। খেয়াল করেন আমার এক্সাক্ট ডাটা মনে নাই, মেইন কথা হচ্ছে কি আসলে ওজেড ব্যাপারটা কি, হ্যাঁ ওজেড ব্যাপারটা কি, আমরা কয়েকটা ওয়ার্ডের সাথে পরিচিত, যেমন আমরা যে কেকের দোকানে যখন যাই তখন কি পাউন্ড বলি না, পাউন্ড, কয় পাউন্ডের কেক। এখন যদিও আসলে টাকাই ম্যাটার করে, 550 টাকা দিয়ে ছোট্ট একটা কেক পাওয়া যায়, এটা একটু বড় আরেকটা, মানে ওইরকম ভাবে আমরা দাম জিজ্ঞাসা করি না। তো কি বলে এরকম ভাবে আর পাউন্ড জিজ্ঞাসা করি না, বাট একটা টাইমে থাকতো যে 2 পাউন্ডের একটা কেক আনো, 3 পাউন্ডের একটা কেক আনো, হ্যাঁ যখন আগের কালে ক্রিম কেক গুলো থাকতো, আমাদের জেনারেশন এই জিনিসগুলো ফেস করছে। এখন তো বিভিন্ন বেকারি আসছে, সুন্দর সুন্দর কেক আসছে, আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। এখন আমরাও এগুলোর সাথে অভ্যস্ত, বাট একটা টাইমে ছিল যে টাইমে হচ্ছে কেক ক্রিম আর হচ্ছে বিভিন্ন ডিজাইন থাকতো কেকের ভিতরে, তখন আমরা বলতাম কয় পাউন্ডের কেক আনবো, হ্যাঁ ওই পাউন্ড কথাটা থাকতো। এই ওজেট মানে আপনারা এই ওয়ার্ডটা শুনছেন, আমি শিওর শুনছেন, এটা হচ্ছে আউন্স, এটার নাম কি, এর নাম হচ্ছে আউন্স, হ্যাঁ আউন্স, আউন্স এইটাও একটা ভরের একক। এই আউন্সটা কি, আউন্সটা হচ্ছে কি একটা ভরের একক, হ্যাঁ এর একটু মাথায় রাখবেন আউন্স। অ্যান্ড ভরের তার মানে ভর বলতে আমরা কি বুঝি, গ্রাম বা কেজি, গ্রাম বা কেজি। তো এটার সাথে আসলে গ্রাম আর কেজি সম্পর্কটা কি, ওইটা আমি একটু আপনাকে একটু বলে দিই, হ্যাঁ একটু মাথায় রাখবেন যে 1 আউন্স সমান সমান হচ্ছে গিয়ে 28.35 গ্রাম, 28.35 গ্রাম। 1 আউন্স সমান সমান কি 28.35 গ্রাম। এবার আর কেজির সাথে সম্পর্ক বলতেছি না, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের কেজি থেকে কিভাবে কনভার্ট করতে হবে, হ্যাঁ ওইগুলো আমাদের খুব বেশি মনে রাখতে হবে না, হ্যাঁ মোটামুটি আমরা এইগুলো সবাই জানি। আর আরেকটা জিনিস একটু মোটামুটি এটা আমাদের পরিমাণগত রসায়নের কাজে দেয়, পরিমাণগত রসায়নে লাগে 1 টন সমান সমান 1000 কেজি, 1 টন সমান সমান কি 1000 কেজি। এই জিনিসটা আমাদের পরিবেশ রসায়নে হেল্প করে, পরিবেশ রসায়নে আমার হেল্প করে এই কথাটা, সরি পরিবেশ আমি ভুল বলতেছি, পরিমাণগত রসায়নে কিছু বেসিক ম্যাথ আছে, লোহার ম্যাথ, রড লোহা এগুলোর ম্যাথ তখন হচ্ছে টনেই হিসাব করতে হয়। তো এই 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি, এইটা আমাদের মোটামুটি মাথায় রাখলে হয়ে যাবে, হ্যাঁ তো আমরা হচ্ছে কি এবার পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই। এগুলোই মোটামুটি আমাদের এককের কনভার্সন ছিল, হ্যাঁ আমি ওই হুট করে ওই গল্পটা মনে পড়ছে যার জন্য হচ্ছে ও জেড বা আউন্সের কথাটা বললাম। তো যেটাই বলার কথা, তো এই চ্যাপ্টারের প্রথমেই গ্যাসের সূত্র আছে, আমি বারবার বলছি পুরো চ্যাপ্টারটা রিলেটেড টু আমাদের আদর্শ গ্যাস গতিতত্ত্ব আর থার্মোডিনামিক্সের প্রথম লয়ের যে আমাদের যে পার্টগুলো আছে, সমতাপীয় প্রক্রিয়া, সম সমষ্ণ প্রক্রিয়া, থার্মোডিনামিক্সের ভাষায় বললে সমষ্ণ প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, হ্যাঁ তো ওই জিনিসটা, হ্যাঁ ওই জিনিসটা, তো আমরা ওই জিনিসটা একটু পড়বো।
তো হচ্ছে আমাদের ফার্স্টে যে গ্যাসের সূত্র সেটা হচ্ছে বয়েলের সূত্র। আমি বয়েলের সূত্রকে আজকে শুধু বয়েলের সূত্র নিয়ে কথা বলবো, এরপরে কি বয়েলের সূত্রে ম্যাথ দেখবো। হ্যাঁ, বয়েলের সূত্রে ম্যাথ দেখবো। আমরা নর্মালি যখন অনলাইনে পড়াই একদিনে সব পড়াই দিই, দেন ম্যাথ করাই, বাট যেহেতু এটা অফলাইন ব্যাচের ক্লাস, তার মানে হচ্ছে গিয়ে আমি বয়েলের সূত্র পড়াই, আপনাদেরকে অনেকগুলো ম্যাথ করাবো, দেন হচ্ছে গিয়ে চার্লসের সূত্র পড়াই অনেকগুলো ম্যাথ করাবো, এরকম ভাবে আগাইতে থাকবো। হ্যাঁ, এরকম ভাবে আগাইতে থাকবো। আর এই কথাগুলো বলা জরুরি ছিল, কারণ আমরা যখনই পিভি ইকুয়াল এনআরটিতে চলে যাব, সামনে পিভি ইকুয়াল এনআরটিতে চলে যাব, তখন আসলে কিন্তু আর সুযোগ নাই পিছনে তাকানোর, খালি ম্যাথ করে যাইতে হবে। হ্যাঁ, ম্যাথ করে যাইতে হবে। তো তখন আমার এই কাজগুলো লাগবে। হ্যাঁ, এই কাজগুলো লাগবে। তো প্রথম কথাই হচ্ছে বয়েলের সূত্রে কি বলা আছে। বয়েলের সূত্রে আমরা যেমন আমি যে ভাইয়ার কাছে পড়তাম, তিনি যেটা শিখাইছিল আমাকে, অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত সবসময়, আমি যেটা মনে করি, যে বতা চাচা চা খায়, বতা চাচা চা খায়। আচ্ছা, বতা চাচা চা খায়। তো খেয়াল করেন, তো বতা চাচা চা খায় বলতে কি বোঝায়, এখানে বয়েলের সূত্রে কে স্থির, তাপমাত্রা স্থির, এই কথাটা বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে বয়েলের সূত্র যেহেতু করতেছি, এটা পরে, হ্যাঁ এটা পরে। বয়েলের সূত্রে কে স্থির, তাপমাত্রা স্থির। আমাদের একক কয়টা? তিনটা। একটা হচ্ছে গিয়ে পি, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে টি, মানে চলক আর কি। হ্যাঁ, আমাদের তিনটা চলক আছে গ্যাসের, এই তিনটা চলক নিয়ে আমাদের কাজ করতে হবে। তো বয়েলের সূত্রে কে স্থির, তাপমাত্রা স্থির। চার্লসের সূত্রে কে স্থির, চাপ স্থির। চাপীয় সূত্রে কে স্থির, আয়তন স্থির। খায় জাস্ট ছন্দ মেলানোর জন্য। তো খেয়াল করেন, বয়েলের সূত্রে আমাদের কে স্থির, তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। এখানে আমার তাহলে সম্পর্কটা কার কার মধ্যে, পি আর ভি এর মধ্যে, পি আর ভি এর মধ্যে। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে পি এবং ভি এর মধ্যে, পি এবং ভি এর মধ্যে, পি এবং ভি এর মধ্যে। আচ্ছা, পি এবং ভি এর মধ্যে যদি হয়, তখন আমাদের সম্পর্কটা কি থাকে, একটা মিনিট। পি এবং ভি এর মধ্যে যদি হয়, তাহলে আমাদের সম্পর্কটা কি থাকবে? সম্পর্কটা হচ্ছে পি ভি এর ব্যস্তানুপাতিক, রাইট? আমরা সবাই জানি, যেমন কমন সেন্স বলে, আমরা ফিজিক্যাল উদাহরণ দিই। মনে করেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, ওই যে ডায়াফ্রাম কি উপরের দিকে উঠে যাবে না, উপরের দিকে উঠে যাবে, তার মানে কি বক্ষ গহ্বরের আয়তন বাড়তেছে, আর ভিতরে চাপটা কি হচ্ছে, কমতেছে, ভিতরে চাপটা কমতেছে। তার মানে আমরা বলতে পারি পি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক 1/v, রাইট? পি সমানুপাতিক 1/v। তার মানে এখান থেকে আমি বলতে পারি পিভি সমান সমান হচ্ছে গিয়ে, সরি আমি একটু পরে বলতেছি, কারণ এখান থেকে আমাদের কাজ আছে। পি সমান সমান কে ইন্টু 1/v। এখান থেকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল হচ্ছে কে, তার মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এতটুকু হইলেই চলবে। এবার আসেন আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে গ্রাফের পার্ট। তার মানে কি, আমরা কি পাইলাম, চাপ আর আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক যখন টেম্পারেচার ফিক্স, যখন টেম্পারেচার কি, যখন টেম্পারেচার ফিক্সড, যখন টেম্পারেচার ফিক্সড। এবার একটু খেয়াল করেন, পি আর ভি যেহেতু পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে একটু বুঝছেন, হ্যাঁ, পি আর ভি যেহেতু পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এইখানে সূত্রগুলা গ্রাফে একটু বসানোর ব্যবস্থা করি। তাহলে প্রেসারের সাথে 1/v এর সম্পর্ক দেখবো। হ্যাঁ, প্রেসারের সাথে 1/v এর সম্পর্ক, ফাইন। তো প্রেসারের সাথে যদি 1/v এর সম্পর্ক দেখতে চাই, তাহলে কি হবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রেসারের সাথে যদি 1/v এর সম্পর্ক দেখতে চাই, তো আমরা আগে একটু ইকুয়েশনটা দেখি। ইকুয়েশনটা দেখতে কিরকম, পি কে ইন্টু 1/v, এন্ড আমরা জানি এটা y, এটা x, দ্যাট মিন্স y ইকুয়াল mx। y ইকুয়াল mx মানে কি, y ইকুয়াল mx মানে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে পি আর ভি এর সম্পর্ক, 1/v এর সম্পর্ক হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এন্ড দেখেন সব কথা মিলবে, কেমনে মিলবে খেয়াল করেন তো ভাই। দেখেন এখানে দেখেন, এখানে পি এর মানটা অনেক বেশি, রাইট? পি এর মানটা বেশি মানে কি, ওয়াই অক্ষের উপরে মানে কি বেশি না, ওয়াই অক্ষের উপরে মানে বেশি। মানে মনে করেন এখানে ওয়াই এর মান বেশি, এখানে কি, এখানে আপনার মনে হচ্ছে কি ভাই 1/v এর মানও তো বেশি। দেখেন এক্স এর এই পার্ট ডানে যত যাবেন তত কি মান বাড়তে থাকে না, তত মান বাড়তে থাকে। তার মানে এক্স এর ডানে গেলে মান বাড়ে, ওয়াই এর উপরে গেলে মান বাড়ে। তার মানে কি এখানে কিন্তু ভি বেশি না, ভি বেশি না, 1/v বেশি, তার মানে ভি কম। 1/v বেশি মানে কি ভি কম। আচ্ছা, তার মানে প্রেসার বেশি মানে কি ভি কম। আচ্ছা, তো এটা গেল 1 নম্বর গ্রাফ, এটা 1 নম্বর গ্রাফ। এবার 2 নম্বর গ্রাফ। 2 নম্বর গ্রাফটা হয় পি এর সাথে ডাইরেক্টলি ভি এর সাথে একটা গ্রাফ দেখি, পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি। খেয়াল করেন, পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি। তাহলে পি ভার্সেস ভি যদি হয়, ভাই দেখেন পি এখানে ভি এখানে, সে তাহলে পি বাড়লে ভি কমে। তার মানে এটা কি সরল রৈখিক, এটা কি সরল রৈখিক, এটা কি হবে, সরল রৈখিক হবে, সরল রৈখিক।
সরলরৈখিক। আচ্ছা, আবার পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি মানে কি? হ্যাঁ, পি ভার্সেস ভি, পি আর ভি, খেয়াল করেন দেখেন, তাহলে পি বাড়লে ভি কমে যাবে, রাইট? তার মানে তখন আপনি একটু হিসাব করেন, ভি এখানে অনেক বেশি, তার মানে ভি কম হবে। পি এখানে অনেক বেশি মানে ভি কম, তার মানে পি আরেকটু কমান, তারপরে ভি আরেকটু কমবে, এরকম ভাবে যদি ভি আরেকটু বাড়বে, তার মানে এইরকম ভাবে যদি বলি, এটা আমরা এরকম একটা গ্রাফ পাই, হ্যাঁ, এরকম একটা গ্রাফ পাই, সেটা হচ্ছে গিয়ে আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, খেয়াল করেন, হ্যাঁ, আয়তাকার অধিবৃত্ত। তার মানে পি আর ভি এর গ্রাফটা কিরকম হবে? আয়তাকার অধিবৃত্ত। দেখেন একটা যখন বেশি, অন্যটা তখন কম। একটা যখন কম, দেখেন ওয়াই অক্ষের নিচে মানে কি কম না? কম, তখন কি ভি বেশি না? হ্যাঁ, ভি বেশি। এক্স অক্ষের ডানে মানে কি বেশি। শেষ। আবার আবার হ্যাঁ, আবার 3 নম্বর, মানে পি আর ভি এর গ্রাফটা কি? আয়তাকার অধিবৃত্ত। আর পি আর 1/v এর গ্রাফটা কি? মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, 3 নম্বরে যদি আমি বলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে পি ভার্সেস পিভি অথবা ভি ভার্সেস পিভি। খেয়াল করে এটা একটু মনোযোগ দিয়ে বোঝার বিষয়। আমাদের এখানে একটা লাইন আছে, পিভি সমান সমান কে, পিভি সমান সমান কি কে। তার মানে এখানে বোঝার বিষয়, দুইটা জিনিসের গুণফল সমান সমান কি একটা, দুইটা জিনিসের গুণফল, আমি আরেকবার একটু বলি, দুইটা জিনিসের গুণফল ইকুয়াল কে মানে ধ্রুবক, দুইটা জিনিসের গুণফল ইকুয়াল কে মানে কি একটা ধ্রুবক। তার মানে দেখেন, আমি যদি এরকম কথাটা বলতে, যে জায়গা আছে এখানে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। খেয়াল করেন, মনে করেন আমি সবসময় যেভাবে পড়াই, 5 × 8 ইকুয়াল কত? 40। তার মানে এইখানে দুইটা জিনিসের গুণফল 40, ফাইন। এখানে এখানে যদি আমি 5 কে বাড়াই, এটা অটোমেটিক কমে যাবে, কারণ কি আমি 40 কে সেম রাখতে চাচ্ছি। 40 কে সেম রাখতে চাচ্ছি কেন? কারণ ভাই গুণফলটা ধ্রুবক বলা হয়েছে, দেখেন গুণফলটা কি ধ্রুবক না, তার মানে 40 40 এর জায়গায় থাকবে। আবার খেয়াল করেন, 40 40 এর জায়গায় থাকবে। তো আমি একটা কাজ করি, 10টা আরেকটু কমাই, দেখেন তো 10টা আমি একটু আরেকটু বাড়াই, দেখবেন কি এটা অটোমেটিক কমে গেছে। তার মানে দেখেন এই 5 কে আমি বাড়াচ্ছি, 8 অটোমেটিক কমে যাবে। কেন? কারণ একটা বাড়লে আরেকটা কমে, একটা বাড়লে আরেকটা কমে, একটা বাড়লে আরেকটা কমে। এই হিসাব করলেই কিন্তু আমাদের ধ্রুবক থাকবে মানটা। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো খেয়াল করেন, পিভি কিন্তু সেম, পিভি সেম। তাহলে দেখেন পি পি ভার্সেস পিভি এর গ্রাফ, পি ভার্সেস পিভি এর গ্রাফ, এটা পি আর এটা পিভি। তারপর আপনি শিওর যে পি যদি মান, পি এর মান যদি কম থাকে, পি এর মান যদি কম থাকে, পিভির মান সেম। পি যদি একটু বেশি হয়, পিভির মান সেম। পি যদি আরেকটু বেশি হয়, পিভির মান সেম। পি যদি আরেকটু বেশি হয়, পিভির মান সেম। তার মানে একটু চিন্তা করেন, ওয়াই অক্ষের মান সেম, আমি একটু আরেকবার বলি, ওয়াই অক্ষের মান সেম, তার মানে এক্স অক্ষের সমান্তরাল। এটা সরল রেখার ভাষা, যে ওয়াই অক্ষের কোনো কিছু ফিক্সড, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের কোনো কিছু ফিক্সড, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। মাথায় রাখতে হবে, ওয়াই অক্ষের কোনো কিছু ফিক্সড মানে কি? এক্স অক্ষের সমান্তরাল। শেষ। এমন হয়ে বুঝাইতে পারছি। তাহলে যেটা বোঝার বিষয়, হ্যাঁ, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমাদের পিভি ভার্সেস পি এর গ্রাফ কি এরকম, তার মানে পিভি ভার্সেস ভি এর গ্রাফও কি হবে? এরকম হবে যে ভাইয়া এক্স অক্ষের মান বাড়তেছে অথবা কমতেছে, এটা কি হয়ে যাবে? ওয়াই অক্ষের মানটা কি সেম থাকে, তার মানে কি এক্স অক্ষের সমান্তরাল। গ্রাফটা হচ্ছে এরকম। মানে এই 3 ধরনের গ্রাফ, এই 3 ধরনের গ্রাফের একটা সুন্দর নাম আছে। এই 3 ধরনের গ্রাফের একটা সুন্দর নাম হচ্ছে গিয়ে, কি বলে এটাকে, এই 3 ধরনের সুন্দর নাম হচ্ছে গিয়ে সমষ্ণ গ্রাফ। কি বলি এগুলোকে আমরা? সমষ্ণ গ্রাফ বা আইসোবারিক। কি বলতেছি? আইসোবারিক কেন বলতেছি? আইসোথার্মিক, আইসোথার্মিক। তো এগুলোকে আমরা বলি সমষ্ণ গ্রাফ, যেহেতু উষ্ণতা বা তাপমাত্রা সেম, উষ্ণতা বা তাপমাত্রা সেম। তো আসেন আমরা কিছু ইঞ্জিনিয়ারিং গ্রাফ দেখি, এগুলো অ্যাডমিশনে অনেক বেশি আসে, হ্যাঁ, অ্যাডমিশনে আসে। তো আমরা এই গ্রাফগুলো একটু পরিচিত হইনি, হ্যাঁ, এই গ্রাফগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। খেয়াল করেন, আমরা এইরকম একটা গ্রাফ দেখলাম, পি আর ভি এর গ্রাফ, 3টা গ্রাফ দেখছি, রাইট? তো আসেন আমাদের যদি বলে 4 নম্বর একটা গ্রাফ দিয়ে দেয়, যে ভাই একটা কাজ করেন, এটা এটা পি আর এটা হচ্ছে গিয়ে ভি। আপনার গ্রাফ দিয়ে দিচ্ছে এরকম, আপনার গ্রাফ দিয়ে দিচ্ছে এরকম, এরকম গ্রাফ দিয়ে দিচ্ছে। তার মানে কি দেখেন, এটা T1, এটা T2, এটা T3, মানে 3টা দেশ মনে করেন, 1 নাম্বার দেশ, 2 নাম্বার দেশ, 3 নাম্বার দেশ। তাহলে 3টা দেশের মধ্যে কোন দেশের তাপমাত্রা বেশি থাকবে? দেখেন এই দেশের তাপমাত্রা বয়েলের সূত্র কেমনে মানবে? মূল বিন্দুগামী সরলরেখা। এই দেশের 2 নাম্বার দেশের তাপমাত্রা বয়েলের সূত্র কেমনে মানবে? মূল বিন্দুগামী সরলরেখা। শেষ। মানে প্রত্যেকটা দেশই বয়েলের সূত্রকে মানতেছে, বাট কথা হচ্ছে কার তাপমাত্রা বেশি।
T1 T3 T2 T1। পরীক্ষার হলে ক্রমটা আসে যে ভাইয়া নিচে ক্রম কোনটা, T1 T2 T3 নাকি T3 T2 T1, এরকম একটা ক্রম আসে পরীক্ষার হলে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলোকে কিভাবে সলভ করি, এখন হচ্ছে ওই জিনিসটা একটু পড়াই দেব। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে বোঝার বিষয় কি, এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা একটা কথা লিখে নিই, বাংলা কথা, সেটা হচ্ছে লিখবো যে কোনো একজনকে, খেয়াল করেন, হ্যাঁ, যে কোনো একজনকে ফিক্স ধরে, অন্যজনের সাথে সম্পর্ক দিয়ে সলভ করব। এক্স ও ওয়াই অক্ষের যে কোনো একজনকে, হ্যাঁ, এক্স ও ওয়াই অক্ষের, আমি একটু ক্লিয়ার করে দিলাম, এক্স ও ওয়াই অক্ষের যে কোনো একজনকে, দেখা যাচ্ছে আই গেস, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এক্স ও ওয়াই অক্ষের যে কোনো একজনকে ফিক্স ধরে অন্যজনের সাথে সম্পর্ক দিয়ে সলভ করব। মনোযোগ দিয়ে বুঝান, খেয়াল করেন। এখানে এক্স অক্ষে কি আছে, ভি আছে, আর ওয়াই অক্ষে কি আছে, সরি এটা পি এর সাথে ভি এর গ্রাফ না, একটু ভুল বলতেছি, এটা পি এর সাথে 1/v এর গ্রাফ, এটা পি এর সাথে কার গ্রাফ, 1/v এর গ্রাফ। আচ্ছা, খেয়াল করেন এখানে পি আছে এক্স অক্ষে, এক্স অক্ষে আছে 1/v, আর এখানে আছে কি পি। তো যে কোনো একজনকে আপনি ফিক্স করেন, মনে করেন, বুঝছেন, মনে করেন আমি হচ্ছে গিয়ে ওয়াই অক্ষকে ফিক্স রাখবো, ওকে ফাইন। আপনার একটু আগে শিখাইছি ওয়াই অক্ষ ফিক্স মানে কি, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ ফিক্স মানে কি, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের ফিক্স মানে কি, এক্স অক্ষের সমান্তরাল। এই যে আমরা একটা দাগ টানলাম, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের ফিক্স মানে এখানে আমি কারে ফিক্স ধরতেছি, আমি এখানে পি কে ফিক্স ধরছি, বলছি এক্স ও ওয়াই অক্ষের যে কোনো একজনকে, তার মানে পি কে ফিক্স করতেছি, তার মানে পি কে ফিক্স রাখলাম। এবার পি কে ফিক্স মানে কি, এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু ওয়াই এ আছে তাই এক্স এর সমান্তরাল। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে দেখেন ভাই এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখন বাকি আছে কি ভাই, পি তো ফিক্স, রাইট, পি ফিক্স, তার মানে এখন বাকি আছে ভি আর টি, রাইট, ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ভি এর সাথে টি এর সম্পর্কটা কি হয়, সমানুপাতিক সম্পর্ক হয়। আচ্ছা, তাহলে দেখেন আমি জানি এক্স অক্ষের যত ডান দিকে যাবেন মান তত বেশি। সলভ কেমনে করি একটু দেখি, একটু ভেঙে বলি। এক্স অক্ষের যত ডান দিকে যাবেন মান তত বেশি, তার মানে কি এই মানটা বেশি না বাবা, এই যে এই পয়েন্টটা কি বেশি না, হ্যাঁ এই পয়েন্টটা বেশি, তার মানে T1 এখানে কি বেশি, আবার 1/v1 এখানে কি বেশি, এইখানে কি T2 এর পরে আবার 1/v2 এর পরে, রাইট, v2 বললাম, এটা T3 আর এটা হচ্ছে কি 1/v3। সে খেয়াল করেন সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ভি এর সাথে টি এর সম্পর্কটা কি সমানুপাতিক, তার মানে এইখানে 1/v বেশি, 1/v বেশি, বাট ভি কি কম না, হ্যাঁ, তার মানে এখানে 1/v বেশি, এখানে 1/v বেশি, এখানে 1/v বেশি, বাট ভি কিন্তু কম বাবা, ভি কম। আচ্ছা, জায়গা আছে কেন, ভি কম, তার মানে T1 কি হবে, কম হবে। 1/v, আচ্ছা 1/v3 এখানে কম, দেখেন 1/t3 মানে কি 1/v3 এখানে কম, তার মানে কি হবে, v বেশি হবে, v1 এটা, এটা কি v3 বেশি হবে, 1/v3 কম, 1/v3 কম, তার মানে কি v3 বেশি, তার মানে কি t3 বেশি, মাঝখানেটা নিয়ে কিন্তু কারো কোনো ডাউট থাকে না। তার মানে খেয়াল করেন T3 যদি বেশি হয় আমাদের ক্রমটা কি হবে, T3 T2 আর T1, মানে T3 বেশি, T2 আর T1। আসেন আমরা একটু আরেকভাবে সলভ করি, দেন দেখি উত্তরটা সেম আসে কিনা, হ্যাঁ উত্তরটা সেম আসে কিনা, আসেন।
খেয়াল করেন আমরা যদি এরকম করতাম তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি 1/v। ফাইন, এই জায়গায় তিনটা গ্রাফ ছিল, T1, T2 আর T3। এখন আমরা একটা কাজ করি, 1/v কে ফিক্স রাখলাম, 1/v কে ফিক্স রাখলাম, তাহলে 1 x অক্ষ ফিক্স মানে কি y এর সমান্তরাল, y এর সমান্তরাল, x অক্ষের ফিক্স মানে কি y এর সমান্তরাল। খেয়াল করেন তার মানে এখন সম্পর্কটা কার কার মধ্যে, p আর t এর মধ্যে, p আর t এর মধ্যে। খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাই, দেখেন p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক। এটা কি T1, তার মানে এটা হচ্ছে কি আমাদের সে P1, এটা T2, তার মানে এটা হচ্ছে P2, এটা T3, তার মানে এটা হচ্ছে P3। খেয়াল করার বিষয় কি, খেয়াল করার বিষয় হচ্ছে যেহেতু p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক, আমরা জানি y অক্ষের উপরের দিকে মানে কি মান বেশি না, y অক্ষের উপরের দিকে মানে মান বেশি, তার মানে P3 বেশি, দ্যাট মিন্স T3 বেশি, P3 বেশি, তার মানে কি হবে T3 বেশি হবে। এখানে হবে P1 একদম কম, P1 একদম কম, তার মানে কি T1 একদম কম, তার মানে এখানে কি হবে, এখানে হবে T3 বড়, T2, তারপরে T1 শেষ। এখন সমস্যা হচ্ছে গিয়ে, সমস্যা কি, সমস্যা হচ্ছে আপনারা মানুষের মতো না হয়ে গরু ছাগলের মতো মুখস্থ করেন, 1 2 3 3 2 1 এরকম ভাবে মুখস্থ করেন, এগুলো করবেন না। আপনার মনে হচ্ছে আমি এখানে 1 2 3 দিছি, পরীক্ষাতে 3 2 1 এখানে 1 2 3 দিতে পারে। গ্রাফটা এরকম না দিয়ে, তারা গ্রাফটা এরকম না দিয়ে এরকম দিতে পারে, তারা গ্রাফটা এরকম দিতে পারে যে ভাই এটা কাজ করেন, এই গ্রাফটা করেন, পি এর সাথে ভি এর গ্রাফ করেন, তিনটা গ্রাফ দিতে পারে। মনে করেন এটা 1, এটা 2, এটা 3। ভাই এইখানে যেই কনসেপ্টে মিলছে এখানে ওই কনসেপ্টে মিলবে না, সিস্টেম সেম, এটা সিস্টেম বলে, এটার কনসেপ্ট বলে না, এটা সিস্টেম। তার মানে এই সিস্টেম, এই সিস্টেম সেম, বাট উত্তর সেম আমি আপনাদের কখনো বলি না। তার মানে এখানে কি একটু আগে যেমন কি 3 2 1 আসছে, এখানেও কি 1 2 3 বা 3 2 1 যে কোনো একটা আসতে পারে। তার মানে কি আপনার কি মুখস্থ করা উচিত হবে? কখনোই আপনার মুখস্থ করা উচিত হবে না, কখনোই আপনার মুখস্থ করা উচিত হবে না। এই কথাটা মাথায় রাখবেন, এই কথাটা মাথায় রাখবেন, অবশ্যই রাখবেন। তার মানে T1 T2 T3, হ্যাঁ T1 T2 T3, এই জায়গায় আমরা কিভাবে হিসাব করবো, ওই যে ওরকম ভাবে হিসাব করবো যে এটা এটা ফিক্স, তার মানে কি এটা সমান্তরাল, তো ওই হিসাবে হিসাব করবো, বা এটা ফিক্স তাহলে এটা সমান্তরাল, তো আমরা এই হিসাবে হিসাব করবো, হিসাব করে করে বের করবো। আমি তো বাবা সবটা করাই দিব না, আমি কেন সবটা করাই দিতে যাব? আমি তো আপনারা একটা শিখাই দিছি, একটা সিস্টেম শিখাই দিছি, তার মানে আমি আর কখনোই এগুলো করাবো না। গ্রাফটা তাহলে যদি এরকম না দেয়, অন্যরকম দেয়, নিজে করে নেবেন, নিজে করে নেবেন, হ্যাঁ। গ্রাফটা যদি অন্যরকম দেয়, যেভাবে গ্রাফটা দিলে এরকম পিভি ভার্সেস পি এর গ্রাফ, যদি গ্রাফটা এরকম দেয়, গ্রাফটা যদি এরকম দেয় T1 T2 T3 বা TA TB TC TX TY TZ দিতেই পারে। যে কোশ্চেন করতেছে তার হাতে আল্লাহ এমন ভাবে স্বাধীনতা দিছে যে সে সব করতে পারে, সে সব করতে পারে, অ্যান্ড তার কোনো জবাবদিহিতা নেই। মানে আমি যদি একটা কোশ্চেন কঠিন করে করি, আমি তো আমার স্টুডেন্টদের কাছে জবাবদিহি দিব না, আমি কঠিন করতেই পারি, আমি টিচার মানুষ, আমি কঠিন করতেই পারি। তার মানে আপনাকে এত কঠিন কেন করছে এই ধরনের অভিযোগ বাদ দিয়ে এমনভাবে প্রিপেয়ার হতে হবে যাতে একটা টিচার কঠিন কোশ্চেন করেও আপনাকে আটকাতে না পারে, আপনাকে ওইরকমভাবে প্রিপেয়ার হতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। তো খেয়াল করবেন T2 T3 T2 T1 T3 T2 T1, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এই গ্রাফটাও দিতে পারে, তো এই গ্রাফটাও আমরা করে নিব, হ্যাঁ গ্রাফটাও করে নিব, যেহেতু আমি একটা করাই দিছি তাই আমি আরেকটা করাবো না। আমি চাইলে কিন্তু এই দুটো করতে পারি, বাট আমি কেন করাবো না, আপনারা যাতে করেন, যদি ভুল যায় আমি করাই দিব, বা আপনারা যদি না বুঝেন আমি করাই দিব, বাট যেহেতু এটা রেকর্ডেড আকারে যাবে আপনাদের কাছে, তার মানে ইনশাল্লাহ 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 আপনারা একটা ভিডিও বারবার দেখবেন, বারবার করবেন, তখন হচ্ছে গিয়ে হয়ে যাবে। খেয়াল করবেন, আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্ট হচ্ছে কি আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট লাগবে এখান থেকে। পিভি ইকুয়াল কে, তার মানে P1 V1 ইকুয়াল P2 V2, হ্যাঁ P1 V1 পিভি ইকুয়াল কে, তার মানে এটা কি, এটা হচ্ছে গিয়ে P1 V1। আমরা জানি দুটা জিনিসের সম্পর্ক, দুটা জিনিসের গুণফল যদি এরকম থাকে তাহলে সমানুপাত অনুপাতের নিয়ম অনুসারে P1 V2 P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 V3 এভাবে লেখা যায়, রাইট? এভাবে লেখা যায়। তো আমাদের এতটুকু পার্ট পরীক্ষা করা লাগবে, P1 V1 ইকুয়াল P2 V2। ফাইন, এবার একটু মনোযোগ দিয়ে বোঝার বিষয় আছে, আপনি কিভাবে দেখি সম্পর্ক বলতে পারবেন। মনে রাখবেন
ইকুয়েশন দেখে সম্পর্ক কিভাবে বলে? আমরা ফার্স্টে সম্পর্ক পড়ে ইকুয়েশনে আসছি। এখন আমরা ইকুয়েশন দেখে কিভাবে সম্পর্ক বের করতে হয়, ইকুয়েশন দেখে কিভাবে সম্পর্ক বের করে, কিভাবে সম্পর্ক বের করে, কিভাবে সম্পর্ক বের করে, ইকুয়েশন দেখে কিভাবে সম্পর্ক বের করে। তো ইকুয়েশন দেখে কিভাবে আমরা সম্পর্ক বের করব? আচ্ছা, ইকুয়েশন দেখে আমরা সম্পর্ক বের করি এভাবে। দেখেন, সবাইকে ফার্স্টে আমি একটু কাজটা দিয়ে দিই। কাজ হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই আকারে লেখা, ডিভাইডেড বাই আকারে লেখা। এটা মানে কি বুঝলাম না। আচ্ছা, আমি আসলে এগুলো আমার আমার মন মতো করে লিখি, তো অনেকে হয়তো বুঝে না, তো বুঝাই দিতে বুঝি। ডিভাইডেড বাই আকারে লেখা এইভাবে আমি বুঝি, এই জন্য আমি এইভাবে বুঝাই, সহজ কথা। ডিভাইডেড বাই আকারে লেখা মানে কি, যে ভাইয়া p1 v1 ইকুয়াল p2 v2, এটা তো এইভাবে আছে। আমরা এটা ডিভাইডেড বাই আকারে লিখবো, যে p1 এর নিচে কাউরে আনবো, এখান থেকে p2 আনলাম, মানে কি v2 এর নিচে কি লিখবো, v1। অথবা কেউ বলবে ভাই আমি p1 এর নিচে p2 নাই না v2 আনবো, আর এখানে p2 থাকুক, এখানে থাকবে v1। ওকে, ঠিক আছে, থাকতেই পারে। ডিভাইডেড বাই আকারে লেখা মানে বুঝছেন, এই ডিভাইডেড বাই আকারে লিখছি, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা। এটা আমি আমার ভাষায় বললাম আর কি, ডিভাইডেড বাই আকারে লেখা। এই কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না, মনে রাখার জন্য আমার বানানো সিস্টেম। এরপরে অর্ডার সেম থাকলে, অর্ডার সেম থাকলে, অর্ডার সেম থাকলে সমানুপাতিক, অর্ডার সেম না হলে, সেম না হলে, আজকে লেখা বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন? আমি সারাদিন পর বাইরে থেকে আসছি, আমার লেখা খারাপ হওয়ার কথা, কিন্তু কেন জানি সুন্দর হচ্ছে। অর্ডার সেম না হলে ব্যস্তানুপাতিক, অর্ডার সেম না হলে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ফাইন। অর্ডার বলতে, অর্ডার সেম আর সেম না বলতে কি বুঝাইছি আমি? আমি কয়টা বাজে একটু দেখতে হবে, ক্লাস আছে আমার। আচ্ছা, একটু করে ক্লাস আছে, খেয়াল করেন ভাই। দেখেন 1 2 2 1, অর্ডার মিলছে না? মিলে নাই, মিলে নাই। আবার এভাবে চিন্তা করেন, 1 2 2 1, মিলছে না? মিলে নাই, মিলে নাই। আবার 1 2 2 1, মিলছে না? মিলে নাই, মিলে নাই। 1 2 2 1, মিলছে না? মিলে নাই, মিলে নাই। অর্ডার না মিললে, অর্ডার সেম না হলে ব্যস্তানুপাতিক বলছি। হ্যাঁ, অর্ডার সেম না হলে ব্যস্তানুপাতিক বলছি। তার মানে চিন্তা করেন, অর্ডার সেম না, অর্ডার সেম না, অর্ডার সেম না, যেহেতু পি আর ভি এর সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। এন্ড দেখেন তো, পি আর ভি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। শেষ, সহজ কথা। মানে পি আর ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার দেখেন, উফ, আমি আজকে ম্যাথ চাচ্ছি না, আমার আসলে ম্যাথ করাইতে মন চাচ্ছে, বাট একটু পরে আমার ক্র্যাশ কোর্সে ক্লাস আছে। যাই হোক, এটা কথা না, মেইন কথা হচ্ছে বুঝেন ব্যাপারটা। আমার ইনশাল্লাহ টিভির যে সেট আপটা, টিভির সেট আপের গতকালই আমার টিভির সেট আপ কমপ্লিট হয়েছে, বাট লাইটিং সেট আপটা নিয়ে একটু প্যারা খাচ্ছি, কারণ আমি হোয়াইট বোর্ডের যে সেট আপ, হোয়াইট বোর্ডের সেট আপে আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়, অনেক কম বাজেটের একজন মানুষ, তারপরেও আলহামদুলিল্লাহ আমার হোয়াইট বোর্ডের লাইটিং সেট আপ একটা স্টুডিওর লাইটিং সেট আপের চেয়ে ফার বেটার। আমি জানি এখানে লাইটিং সেট আপ নিয়ে কোনো কমপ্লেন হয়নি এখন পর্যন্ত। অ্যান্ড আলহামদুলিল্লাহ অন্যান্য টিচাররাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে ভাই কী লাইট লাগাইছেন, অথচ আমার ঘরে ওইরকম কোনো দামি লাইট নেই, আল্লাহর ইচ্ছা সব। বাট টিভির আর একটা হোয়াইট বোর্ডের সেট আপ, টিভির সেট আপ যেহেতু, কারণ টিভিতেও তো একটা লাইট থাকে, মানে টিভির যে আলোটা, স্ক্রিনের যে আলোটা, এইটার জন্য আসলে লাইটিং সেট আপটা নিয়ে একটু প্যারা খাচ্ছি। প্যারা খাই না আসলে, টু বি অনেস্ট। কালকে লাগানোর পরেই, মানে টিভিটা সেট করার পরেই আর বোর্ডটা সেট করার পরে আমরা লাইট দিয়ে দেখছিলাম, মানে আমার যতটুকু ইচ্ছা, যেমন ইচ্ছা তেমনটা পাই নাই আমি। তো এইটা আসলে সিলেট থেকে আসার পর তারপরে দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের আগামী 3 দিন কোনো ক্লাস হবে না, 6 7 8 9 ইনশাল্লাহ, সরি কালকে তো 6 তারিখ, 6 7 8 9 তারিখে আমি আসবো ইনশাল্লাহ। আপনাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু করবো, অ্যান্ড গুনে গুনে এই মাসের বাকি ক্লাসগুলো নিয়ে নিব, টেনশন নেই। তো আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।